চতুর্দিকেই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সংখ্যাটা নতুন দুশ্চিন্তার কারণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গের। অপেক্ষা করুন, আরো ভয়ঙ্কর আতঙ্কে পালিয়ে যাবার চেষ্টা করবে অবৈধ দখলদাররা। সে সময় বোধহয় খুব দূরে না। সাম্প্রতিক সময়ের একটি ঘটনা ক্ষমতাসীনদের কাছে পিলে চমকানোর মতো পরিবেশ সৃষ্টি করেছে। ভয়ঙ্কর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সেই ঘটনাটি। এমন একটি নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা দখলকে সমর্থন করা সকল ইসলামী গ্রুপ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সম্মিলিতভাবে তাকে স্বাগত জানানোর কারণে তিনি সর্বদলীয় সমর্থনে ক্ষমতায় বসেছেন, এমনটাই তার পক্ষ থেকে বলা হয়। নির্বাচনকে ঘিরে নির্বাচন আগে হবে নাকি পরে হবে, নির্বাচনের জন্য জামাত ইসলাম এবং এনসিপি এখনো প্রস্তুত নয়। সে কারণে তারা নির্বাচনটাকে বিলম্বে চান। অন্যদিকে বিএনপি চান তড়িঘড়ি করে নির্বাচনটা হোক। বিএনপির বিশ্বাস খুব শিগগিরই তারা ক্ষমতায় আসতে পারবে। এ কারণে যে বিভাজন, সেই বিভাজনে ডক্টর ইউনূসের চিন্তা চেতনা, যাদের সম্ভাবনা বেশি উনি তাদের সঙ্গে সমঝোতা করেছেন বা নেগোশিয়েট করেছেন। তার নিজের তৈরি দল এনসিপির ভাষায় সরকার তাদের কাছে উনি বিক্রি করে দিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামীও ভীষণভাবে ক্ষুব্ধ। এই অগোছল অবস্থার মধ্য থেকেও তিনি কোনোভাবে সেফ এক্সিট নিতে পারেন কিনা সেটাই তার কাছে মুখ্য। নতুন করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তাদের দৃষ্টিতে এসেছে বলে আমাকে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ঢাকায় আওয়ামী লীগের নেতৃত্বে বেশ কয়েকটি বড় বড় মিছিল এবং মিছিলগুলি সন্ধ্যায় অথবা খুব ভোরে অথবা যেখানে জনমানব থাকে না এমন পরিবেশে না, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় বিপুল পরিমাণ মানুষ এবং জনব্যস্ত সময়ের ভিতরে এই মিছিলগুলি হয়েছে। এটা নিয়ে আতঙ্ক যে এত গ্রেপ্তার। দৈনিক সমকালের একটি রিপোর্টে দেখা গেছিল 3,59,000কে গ্রেপ্তার করা হয়েছে। 3,59,000 মানুষকে গ্রেপ্তার করার পরেও গ্রেপ্তার চলছে। তা সত্ত্বেও কেন ভয় নাই? কোর্টের থেকে জামিন পাচ্ছে না, এরপরেও কেন সাহস করে তারা রাস্তায় নামছে? সেখানে ডক্টর ইউনূসকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে একেবারে যারা নির্ভেজাল লোক, তাদেরকে ঝুঁকিপূর্ণ জীবন যাপনের কথা সত্ত্বেও এই ঝুঁকির মধ্যেও তাদেরকে এনে মিছিলে নামানো হচ্ছে। কোনো কোনো সময় বোঝানো হয়েছে বেশ টাকা ব্যয় করে এই মিছিলে লোক আনা হচ্ছে। এ পর্যন্ত একটা সান্ত্বনা ইউনূসকে দেওয়া গেছে। নতুন যে অধ্যায় তাদের পিলে চমকানোর মতো পরিবেশ সৃষ্টি করেছে সেটা নিয়ে এবার কথা বলছি। সরকার পক্ষের এবং আওয়ামী লীগ বিরোধী একটি পত্রিকা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত। সেই পত্রিকা এবং কয়েকটা অনলাইন পোর্টাল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনুসন্ধান করে বের করতে কিভাবে এত লোক ঢাকায় আসছে, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে ধরতে পারছে না, সেগুলি পর্যালোচনা করে রিপোর্ট দিতে। এর সঙ্গে যুক্ত করা হয়েছিল গণমাধ্যমকে দেখভাল করে এমন কিছু সরকারি 2টি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের। একটি পত্রিকার ডিজিটাল অ্যাসাইনমেন্ট দেখে এমন এক্সপার্ট লোকদেরকে বলা হয়েছে কোন শ্রেণীর লোকরা আসছে সেটা তাদের বের করে দিতে হবে। ঢাকার যে সকল এলাকায় মিছিলগুলি হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে যে তথ্য বেরিয়েছে সেটাই তাদের আতঙ্কের কারণ। সেখানে দেখা গেছে যারা মিছিলে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের আহ্বানে আসা মানুষ, কিন্তু মিছিল চলমান অবস্থায়
দোকানের কাছে দাঁড়িয়ে থাকা লোক, অন্য কোনো বাজারঘাট করতে গেছে এমন লোক, বা কর্মস্থল থেকে বেরিয়ে আসছেন এমন লোক, অথবা অন্যভাবে হাঁটাচলা করছিলেন, যারা এই মিছিল সম্পর্কে ওয়াকিবহাল না, তারা প্রথম মিছিলটা দেখে আতঙ্কিত হয়। মিছিলের স্লোগান শোনার পরে সেই মানুষগুলো দৌড়ঝাঁপ করে মিছিলে একাত্ম হয়ে যাচ্ছে। তাদের কাউকে কাউকে জিজ্ঞাসা করে জানা গেছে কেউ দোকানের কর্মচারী, কেউ বাজার করতে এসেছিল, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, কেউ কেউ এমন আছে সরকারি চাকরি করেন, তিনি হয়তো কোনো কর্মে বের হয়েছেন, কিন্তু তার মনের তাগিদে ওই মিছিল দেখে নিজেকে আর সংবরণ করতে পারেননি, তিনি মিছিলে অংশগ্রহণ করে ফেলছেন এবং মিছিলের সঙ্গে স্লোগান দিতে দিতে একটা পর্যায়ে তিনি মিছিল থেকে বের হয়ে এসে আবার তার মতো হেঁটে যাচ্ছেন। এটাকে স্লো মোশনে ওই মিছিলের পার্শ্ববর্তী দোকানপাট, অফিস এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা মিছিল থেকে বের হয়ে যাচ্ছেন তাদের উপর নিরীক্ষা করে এই তথ্য বেরিয়ে আসছে যে অনেক লোকই আছে যারা মিছিলের জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু চলমান মিছিলেই তারা একাত্ম হয়ে গেছেন। এখানেই আতঙ্কের সৃষ্টি হয়েছে যে তার সংখ্যা কত। ওই পত্রিকার ডিজিটাল অ্যাসাইনমেন্টের যে টেকনিক্যাল এক্সপার্টরা, তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার লোক এবং পুলিশের একটা বিশেষ ব্রাঞ্চের লোকরা অ্যানালাইসিস করেছে যে এখনো অনেক মানুষ আছে যারা মিছিলের অপেক্ষায় আছে, মিছিল পেলেই সেই মিছিলে তারা অংশগ্রহণ করে ফেলে। তারা আগের থেকে মিছিলের জন্য প্রস্তুত কোনো লোক না, কিন্তু ওই মিছিলের স্লোগানের প্রতি তাদের দুর্বলতা আছে। এ কারণেই তারা চলমান মিছিলে যুক্ত হয়ে যাচ্ছে। এদের কারো কারো হাতে পাওয়া গেছে আংশিক বাজার করা ব্যাগ বা মালামাল, কাউকে কাউকে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে সে কোনো অফিস থেকে আর এক অফিসে যাচ্ছিল, কিন্তু এত বড় মিছিল দেখে সে আর তার লোভ সংবরণ করতে পারেনি, সে মিছিলে অংশগ্রহণ করে কিছু স্লোগান টোগান দিয়ে মাঝখান থেকে সে বেরিয়ে চলে গেছে। আবার কাউকে পাওয়া গেছে সে দোকান বা খাবারের দোকানের কর্মচারী, ওই মিছিল দেখার পরে সে দৌড়ে এসে মিছিলে অংশগ্রহণ করে 2-3টে স্লোগান দিয়ে আবার পিছন থেকে চলে গিয়ে তার সেই দোকান অথবা বেসরকারি যে স্থানে সে কাজ করত সেখানে সে গিয়ে আবার কাজে অংশগ্রহণ করেছে। এবং তাদের অনেকের ভিতরে নাকি একটা তৃপ্তি যে বহুদিন পর একটা মিছিলে যাওয়ার সুযোগ পেয়েছি। এটাকে অ্যানালাইসিস করে মিছিলে অংশগ্রহণকারীদের ভিতর থেকে যারা এভাবে হঠাৎ করে অংশগ্রহণ করেছেন তাদের সংখ্যা অ্যানালাইসিস যারা করেছেন তাদের জরিপ অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে তাদের ধারণা ঢাকা শহরে যারা বসবাস করেন এর বড় একটি অংশ আছেন যারা তাদের ভাষায় পতিত আওয়ামী লীগের লোক। তারা কেউ দোকানের ভিতর রয়েছেন, কেউ খাবারের দোকানের, কেউ বেসরকারি জায়গার কর্মচারী, কেউ ফুটপাতে কোনো মালামাল বিক্রি করছেন, এমনকি ফুটপাতের একাধিক বাদাম বিক্রেতা, ছোট ছোট কাপড় বিক্রেতা, ফল বিক্রেতা, সবজি বিক্রেতাকেও দেখা গেছে দৌড়ে এসে মিছিলে অংশগ্রহণ করছে। কয়েকটি স্লোগান দেওয়ার পরে সে আবার ব্যাক করে গিয়ে তার দোকানে সে বসে গেছে। সে কাউকে কাউকে উচ্ছ্বসিত হয়ে বলছে বহুদিন পর একটা মিছিলে যাওয়ার সুযোগ পেয়েছি। এর থেকেই নতুন সংখ্যার সৃষ্টি হয়েছে দখলদার ইউনূস এবং তাদের লোকদের ভিতরে, যে তাহলে ঢাকায় কি সর্বত্রই এখন আওয়ামী লীগের লোক আছে? স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে পুলিশ কি করছে। পুলিশের কর্মকর্তারা বলছে আমরা তো যেখানে যা পাচ্ছি গ্রেপ্তার করছি। এখন যে রেগুলার বাদাম বিক্রি করে, সবজি বিক্রি করে, অথবা একটা পোশাকের দোকানের সেলসম্যান, কি করে বুঝবো ওর মনের ভিতরে আওয়ামী লীগ রয়ে গেছে? ও যে মিছিল পেলে মিছিলে দৌড়ে অংশগ্রহণ করবে এটা তো আমাদের নলেজের বাইরে ছিল। এখন এভাবে গণহারে তো আর গ্রেপ্তার করা সম্ভব না, জেলখানায় তো আর সংকুলন হচ্ছে না। এই ঘটনায় খুবই ছোট্ট পরিসরে ইউনূসের পলিসি মেকার একেবারে ছোট্ট গ্রুপে আলোচনায় তাদের ধারণা হয়েছে
আওয়ামী লীগের লোকরা বা আওয়ামী লীগ মনোভাবাপন্ন লোকরা ঢাকা শহরে ভরে আছে সর্বত্র। তারা হয়তো পুলিশ দেখে কথা বলছে না, সুযোগ পেলে রাস্তায় বেরিয়ে যাবে। এখন কিভাবে এদের চিহ্নিত করা হবে? এরা তো পেশাদার কোনো দলীয় কর্মী না। সেটা নিয়ে নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্ধকারে ভূত দেখার মতো চতুর্দিকে এখন আওয়ামী লীগ দেখছে। এ বিষয়ে কি করা যায়, এটা যাতে প্রকাশ্যে না আসে সেজন্য বিষয়টাকে গোপন রাখতে বলা হয়েছে। ওই পত্রিকাকেও বলা হয়েছে কোনোভাবে যেন এটা শোনো নিউজ না হয়। ওই পত্রিকার ডিজিটাল ভার্সনের স্লো মোশনে অ্যানালাইসিসের জন্য যে টেকনিক্যাল এক্সপার্ট ছিল তাদেরকে বলা হয়েছে বাইরে যেন এই কথা কোনোভাবে প্রকাশ না করে। আর সরকারি সংস্থার যারা, তাদেরকে একইভাবে বলা হয়েছে কোনোভাবে যেন ঘুণাক্ষরে এই ঘটনা বাইরে না বের হয়। সর্বত্র বলতে হবে ভাড়ায় আসা লোকরা সেভাবেই তারা মিছিলে অংশগ্রহণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ যাবার পরেও এতগুলি লোক এত বড় মিছিলের সবাই কোথায় চলে গেল, একজনকে গ্রেপ্তার করা হচ্ছে আর কাউকে কেন পাওয়া যাচ্ছে না? তাহলে কি পুলিশ বিট্রাই করছে? সেটা আর একটি নতুন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার পরিবর্তন করে ডিএমপির কমিশনার, অন্যান্য অফিসার, আইজিপি সব চেঞ্জ করা হচ্ছে। ঢাকার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মোবাইল ডিউটিতে আছে তাদের পরিবর্তন করার পরেও কিভাবে ঢাকা এত আওয়ামী লীগার? তাহলে কি পুলিশ আসলেই বিট্রাই করতেছে সরকারের সঙ্গে? সেটা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন হবে কি হবে না সেটা তো একটি দুশ্চিন্তা। সরকারি কর্মচারীরা সহযোগিতা করবে কি করবে না সেটা নিয়ে দুশ্চিন্তা। নতুন আতঙ্ক ঢাকার শহরে দোকানের কর্মচারী, সবজির দোকানদার, ফুটপাতের দোকানদার, বিভিন্ন বেসরকারি চাকরিজীবীরা, সরকারি কর্মচারীরা যারা বাইরে আসছে তাদের ভিতরে প্রচণ্ডভাবে আওয়ামী লীগের লোক দেখা দিয়েছে। এটা নিয়ে কি করা যায় সেটা নিয়েও প্রধান উপদেষ্টার ক্লোজ ক্যাবিনেটে আলোচনা চলছে। চতুর্দিকেই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সংখ্যাটা নতুন দুশ্চিন্তার কারণ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গের। অপেক্ষা করুন, আরো ভয়ঙ্কর আতঙ্কে পালিয়ে যাবার চেষ্টা করবে অবৈধ দখলদাররা। সে সময় বোধহয় খুব দূরে না। যে কথাটা আপনি বলেছেন যে মব সৃষ্টিকারী যারা, সরকার কেন থামাচ্ছে না? আপনার যদি একটা জিনিস, যে আপনি নিজে যদি কোনো জিনিসের সাথে জড়িত থাকেন, সাধারণ ভাষায় বলে যে এই সরকার যে তাদের যে উত্থান বা তাদের যে আসার যে পদ্ধতি, তারা যে ক্ষমতা দখল করেছে, এটা জোর করে ক্ষমতা দখল, একটি মব সৃষ্টি করে, তাণ্ডব লীলা করে, মানুষ হত্যা করে, 3200 পুলিশ হত্যা করে তারা কিন্তু ডক্টর ইউনূস প্যারিসে বসে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মাধ্যমে ডিপ স্টেটের টাকায় তারা এই দখল করেছে। এবং এখানে তাদের একটি বোঝাপড়া যেটা ছিল যে তারা কিছু কিছু জিনিস এর বিনিময় দিবে। আরাকানের যে আপনার যে করিডোর, আপনার সেন্ট মার্টিন দিয়ে দেওয়া, আমাদের বন্দর দিয়ে দেওয়া, এরকম কিছু বিষয়, 25টা বিমান দূরের দেশ থেকে কেনা। এবং দেখেন বিমান উপদেষ্টা, যিনি বিমান সিভিল এভিয়েশন উপদেষ্টা বশির আহমদ, উনি একজন বিজনেসম্যান। হ্যাঁ, উনার পিতাও একজন বিজনেসম্যান ছিল। দেখেন সে নিজেই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ম্যানেজমেন্ট কমিটির এটার চেয়ারম্যান হয়ে গেছে সিভিল এভিয়েশন বিমানের। তার কারণটা হলো এখানে যে কমিশন, এরা এইটা এদের হলো আর্ন মানি লিভ দ্য কান্ট্রি। তো এদের যে কমিশন, যে টাকা দিয়েছে একজন উপদেষ্টা, দেখলেন না যে 8 কোটি না 15 কোটি টাকা দিয়ে উপদেষ্টা হচ্ছিল একজন ডাক্তার। তো এরা প্রত্যেককেই কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে পে করে আসতে হয়েছে বা বিভিন্ন কমিটমেন্ট দিয়ে আসা হয়েছে, বিদেশি এবং দেশীয় বা উপদেষ্টাদের। তো এই কারণেই তারা নিজে পারবে না, কারণ তারা তো নিজেই জড়িত। একটি সরকার যদি চায়,
আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি যখন ক্ষমতায় ছিলেন, হ্যাঁ নির্বাচন নিয়ে সরকারের দীর্ঘদিন ক্ষমতায় ছিল, একটি ওভার পপুলেটেড কান্ট্রি, এখানে অনেক কথা থাকতেই পারে। সবগুলা যে আমাদের সফলতা বা আন্ডার দি লিডারশিপ অফ এক্সেলেন্সি শেখ হাসিনা, আমি এটা বলবো না, ব্যর্থতার জায়গায়ও আমাদের ছিল। একটি সরকার পরিচালনা করতে ব্যর্থতা সফলতা থাকবে, কিন্তু যে রাষ্ট্রের যে উন্নয়ন, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, হেলথ এন্ড সেফটি, এগুলো কিন্তু 100%, শিক্ষা ব্যবস্থা, উনি আমাদের দলীয় নেতা কবি, আমরা তো বয়ে কাঁপতাম যে কোন সময় কোন রিপোর্ট যাবে, যে উনি যখন শুনবে, ফেসবুকে দেখবে বা কোন মিডিয়া নিউজ করবে, তাহলে চাকরি যাবে। কিন্তু আজকে এই যে ডক্টর ইউনূস এবং তার যারা এই যে চিলড্রেন পার্টির, তারপরে আপনার যে উপদেষ্টারা, এরা তো উপদেষ্টারা সব এনজিও চালাচ্ছে। এনজিওতে আমার কিন্তু এনজিওতে কাজ করার, চ্যারিটিতে কাজ করেছি আমি দীর্ঘদিন। তো আমি একটা জিনিস বলি, এরা তো তাদের কোনো এই সরকার চালানোর মতো কোনো, বা একটি গভর্নমেন্ট কিভাবে চলে, এই তারা বিদেশিদের কাছে টাকা নিয়ে এসেছে, গরিবের টাকা, তারা গরিবের জন্য কাজ করবে, তারা বিজনেস ক্লাস চলতেছে, এইটা তারা অভ্যস্ত। এই যে সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের যে কষ্ট লাঘব করার, তারা তাদের চেহারা চরুদ দেখেন, তাদের কষ্টের কোনো চাপ আছে তাদেরকে উঠিয়েতে। এই ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ দেখেন, যারা তাদের উপদেষ্টা, মানে খুব মানে তরতাজা টাইপের। কারণটা হলো যে তাদের লাইফস্টাইল, সাধারণ মানুষের, সাধারণ এই দেশের যে জনগণ, যে আমাদের দেশের মানুষের ম্যাক্সিমাম মানুষের যে পেশা সাথে তাদের সম্পর্ক নাই, তারা সবই বিদেশি টাকা। আপনি দেখেন রেজওয়ানা হাসান, উনি কি বললেন যে বিগত 7 বছর উনি সাদা পাথর বন্ধ রাখতে পেরেছিলেন, কিন্তু উনি উপদেষ্টা, কত বড় নির্লজ্জ একজন শিক্ষিত মহিলা, মানে আমাদের সিলেটের একটি পরিবারের সন্তান। আমি মনে করতাম যে উনার একটু লাজ লজ্জা আছে। মানুষ যখন লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হয়, লজ্জা থাকা উচিত। উনার তো রিজাইন করা উচিত, যে আমি উপদেষ্টা থাকা অবস্থায়। শেখ হাসিনার সময় উনি পেরেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে শেখ হাসিনার নির্দেশ সম্ভব হয়েছে, আর উনি উপদেষ্টা থেকে উনি, এগুলো হলো কমিশন বাণিজ্য। শুনেন, যে উনাদের 2জন উপদেষ্টা গিয়েছিলেন না, এখানে 5,000 কোটি টাকার লেনদেন হয়েছে, 5,000 কোটি টাকা। জামাত, বিএনপি এবং এই উপদেষ্টারা তারা এইটাকে করেছে। এবং সারা দেশে যে আপনি মব জাস্টিসের কথা, এরকম নিক্ষারজনক নিন্দনীয় ঘটনা সোমালিয়ায় ঘটে নাই। যেটা আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি যে এই কমিশন বাণিজ্য কথা বলছেন, তার মানে আপনি কি মনে করছেন বা জানেন এই যে রেজওয়ানা হাসান, তিনিও কি এই কমিশন বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন? মানে অবশ্যই 100%। আমি দায়িত্ব নিয়েই বলতে চাই যে রেজওয়ানা হাসান এই কমিশন না পেলে এটা গোটার কথা না। বিগত 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত লোক, আমি জানি, আমি সিলেটের মেয়র ছিলাম, কত লোক কত অনুরোধ করেছে, প্রশাসনের লোকজন বারবার, এমপি মন্ত্রীরা গিয়েছে, এই এলাকার মানুষ গিয়েছে, কিন্তু উনি একবারও শুনেন নাই। বলেছেন এটা পর্যটনের জন্য একটি মানুষ এখানে যায়, হাজার হাজার মানুষ দেশে বিদেশ থেকে, আমাদের একটি পর্যটন এলাকা, এখানে কোনো পাথর উত্তোলন করা যাবে। কি এমন হলো যে 1 মাসের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে 5,000 কোটি টাকার পাটল লুট হলো? এবং উনি উপদেষ্টা, উনি জানে না? অবশ্যই জানে। এই টাকার বাট কোথায় গিয়েছে? আপনি জানতে চাইলে রেজওয়ানা হাসানের স্বামী কোথায় নিয়েছেন, এইটাও আমরা বলে দিতে পারি। এবং আরো উপদেষ্টারা এখানে জড়িত। তো আমি বলতে চাই, যেটা হলো, আমি যে কথা বলতেছিলাম, যে আপনার আমাদের যে এই যে একজন মানুষকে খবর থেকে উঠিয়ে পিটাচ্ছে লাশের উপর, তারপরে লাশ 4 ঘন্টা জ্বালিয়ে দিল। এদেশের আইন শৃঙ্খলা বাহিনী নাই, এরা কোথায় ছিল? ডক্টর ইউনূস একটি জাহিলিয়াতে মানে আমল নিয়ে এসেছে বাংলাদেশে। 18 কোটি মানুষের সুরক্ষা কি? বাংলাদেশের মানুষের উপরে একটি গজব। উনি যে সুদকুর, ঘুষকুর, তারপরে উনি দেখেন উনার স্বার্থেই তো সবকিছু করলো। উনি 600 কোটি টাকার জিও মাফ করলো, এবং এখন উনি এই গ্রামীণ ফোনের 7,000 কোটি টাকা রিজার্ভের টাকা কোনো বিদেশ নিয়ে যাচ্ছে। আমি এভিডেন্সিয়াল দিতে পারি আপনাকে, এভিডেন্স, এটা কিভাবে কি হয়েছে আমি আপনাকে দিতে পারি। তো এই হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে যারা চিনবে না, উনি হলো একটা বেনিয়াদের রাজা বলতে পারেন, একটি বেনিয়া গোষ্ঠীর রাজা ডক্টর ইউনূস।
এই জঙ্গিদেরকে প্রশ্রয় দেওয়া, শীর্ষ সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়া, খুনিদেরকে প্রশ্রয় দেওয়া, লুটের রাজত্ব কায়েম করা, এটা সবই ডক্টর ইউনূসের। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এরা কিন্তু পালাবার পথ পাবে না, পালাতেও পারবে না। এরা কিন্তু পালানোর জন্য সমস্ত আর্ন মানি এন্ড লিভ দ্য কান্ট্রি এরকম তারা একটি পদক্ষেপ বা তাদের এই যে মেডিকুলাস ডিজাইনের মধ্যে কিন্তু এটা, কিন্তু বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ এদেরকে পালাতে দিবে না। সমস্ত বিমানবন্দর, স্থলবন্দর সমস্ত বন্ধ করে দিতে হবে, কারণ এরা এর দেশকে ধ্বংস করে দিয়ে একটি শান্ত শিষ্ট, একটি আপকামিং ইমার্জিং টাইগার, আপকামিং ডেভেলপিং কান্ট্রি, একটা দেশকে ধ্বংস করে দেওয়া, এই 18 কোটি মানুষকে ধ্বংস করে দেওয়া, স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি বিজড়িত সবকিছু ধ্বংস করে দেওয়া, এটা কোনো মতেও কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আমি খালি শুধু আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে নয়, আমি সমস্ত মুক্তিকামী মানুষ, সমস্ত বিবেকবান মানুষ, সমস্ত সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাইকে একটি জিনিস প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে তৌফিক মারুফ সাহেব, যেটা হলো এই দেশটা তো আমাদের, এই দেশ তো আপনার আমার আমাদের সবার, এখানে ভুল ত্রুটি থাকবে। আমরা দীর্ঘদিন ক্ষমতা ছিলাম, আমরাও ভুল করেছি, আমি বলবো না যে আমরা সব শুদ্ধ করেছি, কিন্তু এই যে মেট্রো রেল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এই যে থার্ড টার্মিনাল হয়েছে, এই যে আপনার এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, এই যে আপনার বন্দরে কাজ হয়েছে, শিক্ষা, বাসস্থান, এই যে গরিব মানুষের বাড়িঘর, এই গরিব মানুষের বাড়িঘর 63,000 বাড়ি বানিয়ে দিয়েছে, এগুলো কিন্তু লুট করেছে বিএনপি, এগুলো কিন্তু তারা দখল করেছে, ভাঙচুর করেছে। এই খাস স্বার্থে এরা করেছে এটা। গণভবন জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ভাঙচুর করলো। সংসদ ভবন কেন? তারা যদি নির্বাচন, শুনেন একটি কথা বুঝতে হবে যে বিএনপি মনে করছে যে ডক্টর ইউনূস নির্বাচন দিবে, জীবনেও দিবে না। কারণ আপনার একটা জিনিস দেখবেন, সংসদ ভবন তো তারা গুড়িয়ে দিয়েছে, সংসদ ভবনে কোন কাজ হয়েছে? নির্বাচন হইলে তো এমপিরা বসতে হবে না, পার্লামেন্ট বসতে হবে না। পার্লামেন্ট কোথায়? পার্লামেন্ট তোই নাই, পার্লামেন্ট তো ভেঙে দিছে ভিতর। এই যে মেডিকুলাস, এটা তো বাংলাদেশের মানুষ, এগুলা তামাশা। ডক্টর ইউনূস এদেশের মানুষকে তামাশা করছে, এই তামাশা বন্ধ হয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ হাসিনা, উনি জাতির পিতার কন্যা, উনি কিন্তু বলেছেন যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি এদেশের মানুষের, এখনো আমি প্রধানমন্ত্রী। কিন্তু দেশের মানুষ যদি নির্বাচন চায়, দেশের মানুষ যদি ভোট চায়, তাহলে এই ভোট করুক আন্ডার দি তত্ত্বাবধায়ক, আন্ডার দি ইন্টারিম গভর্নমেন্ট। ইউনূস তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে পারে না, উনি তো নিরপেক্ষ না। উনি একটি রাজনৈতিক দল করেছে, উনি ডাইরেক্টলি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, উনি আওয়ামী লীগের রাজনীতি করতে দিবে না। একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগের কোটি কোটি মানুষ কি দায়ী? এদেশের মানুষ, আওয়ামী লীগের কোটি কোটি ভোটার, আওয়ামী লীগের মোর দেন 55% মানুষকে বাদ দিয়ে কিসের নির্বাচন বাংলাদেশে? আওয়ামী লীগকে বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী কে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না। কিন্তু এই যে আওয়ামী লীগ তো এখন কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আমরা মাঝে মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা অঙ্গ সংগঠনের তৎপরতা ঢাকায় দেখতে পাই, আর ঢাকার বাইরে হয়তো কোথাও বা। কিন্তু এটি কি আপনি মনে করেন যে এখন যদি এই সরকার যে কোনো প্রক্রিয়ায় নির্বাচনের দিকে এগিয়ে যায়, আওয়ামী লীগ কি সেটি বাধা দেওয়ার মতো অবস্থায় আছে? আমি আজকেও ঢাকা সহ বিভিন্ন জায়গায় 28টি মিছিল হয়েছে। আজকে আমি যখন আপনার সাথে কথা বলছি, এর আগে 28টি মিছিল হয়েছে। আমি বলতে চাই আওয়ামী লীগ অবশ্যই সক্ষম, তারা পুলিশ, আর্মি, বিডিআর, জামাত, বিএনপি, এনসিপি আপনারা দেখেছেন, আপনারা সবচেয়ে বড় সাক্ষী। আমি দেশপাল কৃষিকে এবং আপনার সম্মানিত যারা দর্শক, যারা আমাদের এখানে এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সবাইকে বিচার দিয়ে আমি বলতে চাই কিভাবে আমাদের কর্মীদেরকে নির্যাতন করা হয়েছে। বাড়ি ঘরে আগুন দিয়েছে, প্রায় 1500 কর্মীকে হত্যা করেছে, তাদের মা বোনদেরকে নির্যাতন করেছে, রেপ করেছে, মব জাস্টিস প্রত্যেক জায়গায় কোর্টের মধ্যে করছে। তারপরেও যেভাবে মিছিল মিটিং, লক্ষ লক্ষ নেতা কর্মী যেরকম জেগে কাজ করছে অনলাইন অফলাইনে, এটা বিরল, এটা আওয়ামী লীগের জন্য সম্ভব। এদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন তারা করতে পারবে না, এদেশের জনগণ মেনে নিবে না। আমি যদিও মেনে নেই, কিন্তু সাধারণ জনগণ মেনে নিবে না। এদেশের মানুষের আত্মার সাথে, রক্তের সাথে, হৃৎপিণ্ডের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। মুক্তিযুদ্ধ, পতাকা, মানচিত্র, আওয়ামী লীগ এক অভিন্ন। তো আমি বলতে চাই এরা দুঃস্বপ্ন দেখতে, দুঃস্বপ্ন দেখা ভালো,
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যে কথা বলেছেন যে এই ইউনূসের আন্ডারে, যার হাতে আমার দেশের মানুষের রক্ত, যার হাতে ৩,২০০ পুলিশের রক্ত, এই পুলিশ ভাই এবং বোনেরা এরা কি আমার দেশের মানুষ না? আমার এই দেশের মায়ের সন্তান না? তাদেরকে হত্যা করে কোনো বিচার করেছে না? ইন্ডিমেন্টি কেন দিয়েছে? তারা যে 5ই অগস্টের পরে যে ইন্ডিমেন্টি দিল কেন? তারা যদি হত্যা না করে তো ইন্ডিমেন্টি দিবে কেন? তারা বলেছে আওয়ামী লীগ হত্যা করেছে, আওয়ামী লীগ হত্যা করলে তো আওয়ামী লীগের বিচার করবে। ইন্ডিমেন্টি দেওয়ার মানে হলো এরা যে হত্যাকারী, এই ইন্ডিমেন্টির মাধ্যমে তারা প্রমাণ করলো তারাই হত্যাকারী। এই ইউনূস এবং এই এনসিপির এবং জামাত এবং বিএনপির তারাই হত্যাকারী। কিন্তু আমরা তো আজকে দেখেন আমাদের যত বাড়িঘরে আগুন দিয়েছে, সিলেটে আমার বাড়িতে 3বার আগুন দিয়েছে, আমাদের প্রায় 250 বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, দখল করেছে। আমাদের নেতা কর্মীর বাড়িতে এখনো কিন্তু মব জাস্টিস করছে। এইটা তো বাংলাদেশে অতীতে হয় নাই। এই দিন কি এরকম থাকবে? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো ভুলবে না। আমরা যদি জিজ্ঞাসা রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা সহনশীলতা বিশ্বাস করি, কিন্তু মানুষ কিন্তু এটা বলবে না, এদেশের জনগণ কিন্তু এটা বলবে না। আপনি কতজনকে আটকাবেন, কতজনকে বলবেন? অনেক বোনের সামনে তার ভাইকে হত্যা করছে, অনেক ভাইয়ের সামনে বোনকে সম্ভ্রমহানি করছে, মায়ের সামনে মেয়েকে দর্শন করছে। এটা কি ছেড়ে দিবে মানুষ? জনগণ ছেড়ে দিবে? নো। আমি বলতে চাই যে এরা এইটা যারা করছে তাদেরকে মনে রাখতে হবে যে এই দেশের মানুষ 71 সালে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 3 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়ে এই দেশের পতাকা এনে দিয়েছে। আমি মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল, আমি 70 সালে জন্মগ্রহণ করেছি। আমরা তো দেখি নাই মুক্তিযুদ্ধ, আমরা টের পাই নাই, তখন শিশু ছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধে যাদের পরিবারের সন্তান হারিয়েছে, আত্মীয় স্বজন মরেছে, মা বাপ মরেছে, তারা কিন্তু বলতে পারে। আজকে যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্য, আমরা অনেক রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের এক বন্ধু, আমার এক ভাই রুমেন চেয়ারম্যান, তার ছোট ভাই হেলাল তার মা এবং চাচিকে গোরের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এটা কতটুকু সে 1 ঘন্টা আগে তার মায়ের সাথে কথা বলেছে মৌলভীবাজারে রাত 1টার দিকে। তো যারা এই যে মব তৈরি করে এই সহিংস ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা তো সবাই বলতে চায় যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের জনরোষ। তো যখন এই সরকার কিংবা সরকারের সমর্থনে যারা এখন আছেন, তারা একটুতেই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ইস্যু তৈরি হলেই সবাই আবার নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা থাকলেও, বিভিন্ন বিভেদ থাকলেও, সেটি জামাত, বিএনপি কিংবা ইসলামিক দলগুলো এন্টি আওয়ামী লীগ ইস্যুতে আবার সবাই এক হয়ে যায়। আমি এই কথাটাকে আমি মনে করলাম, এদেশে তারা দাবি করে তারা এই অবৈধ সরকার, এই সরকারকে আমরা মানি না, দেশের মানুষ মানে না, এটা অবৈধ জোরপূর্বক ক্ষমতা দখল করেছে। কিন্তু তারপরেও আমি ধরে নিলাম ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম গভর্নমেন্ট আছে, একটি সরকার থাকতে কিভাবে এরকম 4 ঘন্টা জ্বালিয়ে একটা মানুষকে কবর থেকে উঠিয়ে হত্যা করতে পারে? হত্যা না, লাশ জ্বালিয়ে দিতে পারে। এরকম পৃথিবীর ইতিহাসে কোন নজির আছে? 300 ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে, কোর্টের মধ্যে মব জাস্টিস করছে, বিচারপতি খায়রুল হকের মতো মানুষকে হাত করা লাগিয়ে যে বেজ্জতি করা হচ্ছে, উনাকে কিন্তু হত্যার নির্লক্ষা করেছে, উনাকে বুল মেডিসিন দিয়ে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এইটা তো এবং কোনো সাধারণ মানুষ এটার সাথে জড়িত না। এগুলো হলো তাদের কর্মীরা, কর্মীরাও না, যাদেরকে এই শীর্ষ সন্ত্রাসী, তারপরে যারা জঙ্গি, যারা জেল থেকে 700 এখন পর্যন্ত জঙ্গি এবং খুনের ফাঁসির আসামি প্রায় 700 জন পলাতক, এদের কাছে এসএসএফ এর অস্ত্র, এদের কাছে পুলিশের অস্ত্র, 16,000 অস্ত্র, এরাই তো সব খুন খারাপি করছে। ডেইলি তো বাংলাদেশে 16-17 জন 20 জনের লাশ পাওয়া যাচ্ছে। কালকেও হাটহাজারী মাদ্রাসায় যে ঘটনা ঘটলো, হাটহাজারী মাদ্রাসায় চাঁদপুরে সোলাইমান মাজারে যে ঘটনা ঘটলো, গত রাত্রে এই যে আমাদের কাদের সিদ্দিকের বাড়িতে হামলা হলো, এইগুলো কি বিচ্ছিন্ন নাকি এগুলো এর সঙ্গেই যুক্ত?
না, আমি বলি এগুলো তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই হাটাজারির ঘটনা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া, তারপরে ঢাকায় যে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা, খুন, রাহাতের, সবকিছুই তো এই মেডিকুলাসকে তারা আতঙ্কগ্রস্ত করতে চায়। তারা নির্বাচনকে করতে চায় না, নির্বাচন করতে চায় না, এজন্য দেশে একটি গন্ডগোল করতে চায়। যে কারণে এগুলা তারা নিজে সরকারের থেকেই, সরকারের বিভিন্ন উইং দিয়ে তারা এটা করছে, এবং এগুলো জঙ্গিরা জড়িত। 21শে আগস্টের খুনিদেরকে ছেড়ে দিচ্ছে না, এগুলো কোনো বিচার হয়েছে? আইবি রহমান সহ 24 জনকে কারা হত্যা করেছিল? আওয়ামী লীগ হত্যা করেছিল। 10টা অস্ত্র কে নিয়ে এসেছিল বাংলাদেশে? এই তো তারেক রহমানরা, লুৎফুজ্জামান বাবররা আনছিল না? তাদেরকে কি করেছে? তাদেরকে খালাস দিয়ে দিয়েছে। এইটা হলো এই সরকারে, এই ডক্টর ইউনূস লন্ডনে আইসা তারেক রহমানের সাথে মিটিং করে উনি হবে প্রেসিডেন্ট আর তারেক রহমান প্রধানমন্ত্রী, এই ডিল করে গিয়েছে। এখন বিএনপি কে পারলে জোর করে ক্ষমতায় বসায় দেয়, কোন নির্বাচনের প্রশ্ন ইয়ে নাই। এটা তো সব মেডিকুলাস ডিজাইন। এটা কি দেশের জনগণ, দেশের মানুষ মানবে? নো। আমি আপনাকে একটা কথা বলতে পারি, মাইনাস শেখ হাসিনা, মাইনাস আওয়ামী লীগ, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। আমি আপনাকে বলে দিতে পারি। এদেশের 18 কোটি মানুষ, হ্যাঁ, আমাদের সব মানুষ আমাদেরকে সাপোর্ট করে না, কিন্তু এখন সিংহভাগ মানুষ আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, জননেত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করে। এখনকার যে পরিস্থিতি, মানুষ ভুল বুঝতে পেরেছে, মানুষ কিন্তু বুঝতে পেরেছে। আগে মানুষজন এটা বুঝতে পারে নাই কি হয়েছে, কি হয়েছিল, কি ঘটেছিল। এই যে মেডিকুলাস, আমাদের বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজদেরকে তারা যে বিষিয়ে তুলেছিল, তারা বুঝতেছে, তারা এখন মাপ চায়। তারা বলতেছে আমরা তো এরকম বাংলাদেশ দেখতে চাই না। তারা তো মনে করছিল ডক্টর ইউনূস হয়ে বা আমেরিকা হয়ে যাবে বাংলাদেশ। এটা তো তারা, এই বাংলাদেশ, লাশের বাংলাদেশ, মোবের বাংলাদেশ, লাশ কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া 4 ঘন্টা, এটা তো তারা দেখতে চায় না। তারা তো শিক্ষিত, তারা তো বিবেকমান। আপনি কি মনে করছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দলগুলো দেশের মধ্যে আন্দোলন গড়ে তোলে, কিন্তু তার যে আন্তর্জাতিক বন্ধুরা আছে তাকে তারা সুরক্ষা দিবে না? তারা কি লাশ পুড়িয়ে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা, এই ঘটনাগুলো দেখেও কি তাকে সমর্থন দিবে বা দিচ্ছে মনে হয়? আপনি কি আবার একটু বলবেন? যে না, আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে দেশের ইউনূসের বিষয়ে যেই এক ধরনের বিরোধী মনোভাব দিনে দিনে বাড়ছে, অন্যদিকে এই যে কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এগুলো ডক্টর ইউনূস যেহেতু আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, তার বিদেশি বন্ধুরা বা তাকে যারা সাপোর্ট করছে তারা কি এগুলো দেখছে না? তারা কি তাকে সুরক্ষা দিবে? আমি আপনাকে বলতে চাই, হামিদ কারজাইরে বসাইছিল না আফগানিস্তানে? এই ডিপ স্টেট বসাইছিল না? জি, কিন্তু রাখতে পেরেছিল। শুনেন, বাংলাদেশের মানুষের যে অবস্থা এখন, ডক্টর ইউনূসকে কিভাবে তারা নিবে? আপনার কিছুদিন আগে কক্সবাজারে একটা বড় প্লেন নামছিল না, আইসা রেকি করছিল না, বিশাল একটা প্লেন, আমেরিকান প্লেন। এটা কি জানছিলেন আপনি? জি, ওইখানে কক্সবাজারে তো প্রতিদিনই কোনো না কোনো আমেরিকান। তো বিষয়টা হলো কোথা থেকে কে উঠবে, কে কে যাবে, এটা নিয়েও ঝগড়া চলতেছে যে ডক্টর ইউনূসের সাথে কে কে যাবে, কে যেতে পারবে, কে না। বিষয়টা হলো তাদের যারা প্রভুরা, তাদের যে কাজের জন্য তাকে তারা বসিয়েছে, সেই কাজ শেষ হওয়া বা শেষ করতে না পারা, দুইটা জিনিস। যে কাজ করতে পারলে এইটাও বিদায়, না করতে পারলেও সেটাও বিদায়। তো বিষয়টা হলো তারা তাদের কাজের জন্য তাকে বসিয়েছে এবং দীর্ঘদিন থেকে তাকে লালন করেছে এদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের এই শান্ত বাংলাদেশের বিরুদ্ধে তারা বহুদিন মানে লালন পালন করে ডক্টর ইউনূসকে তারা আজকে এই জায়গায় নিয়ে এসেছে। তবে তাদের সেই আশা পূর্ণ হবে না, যা আমি বিশ্বাস করি। কারণ এদেশের মানুষ কিন্তু তার মায়ের বাসার জন্য রক্ত দিয়ে দিছে। বাঙালিদের একটা আপনি যদি দেখেন তাদের
লাইফস্টাইল, তারা কিন্তু 30 লাখ মানুষ কিন্তু রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 3 লক্ষ মা বোন কিন্তু তার সব্রম দিয়েছে। সালাম, বরকত, রফিক, জব্বার, তারা কিন্তু মায়ের বাসা টিকিয়ে রাখার জন্য ঢাকার রাজপথে রক্ত দিয়েছে। সো এদেশের মানুষকে এত তাড়াতাড়ি বশ করা সম্ভব না। দালাল সৃষ্টি করা সম্ভব এবং দালালদের মাধ্যমে কিছু কাজ করা সম্ভব, কিন্তু দেশকে তাদের কবলে নেওয়া এটা সম্ভব না। আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করতে চাইও না।